ওকে। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স যারা রয়েছেন রেডিও প্যারিস 75.18 যে রেডিও দেখা যায় সেই রেডিওর পক্ষ থেকে আপনাদের সবাইকে আমি স্বাগত জানাচ্ছি। কৌশিক রাব্বানি। আপনারা জানেন আমরা নিয়মিত একটি প্রোগ্রাম করছি ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচনকে কেন্দ্র করে। এটা আমাদের তৃতীয় প্রোগ্রাম এই বিষয়ে, এবং আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে ফ্রান্সে বসবাসরত বাংলাদেশি যারা রয়েছেন কিংবা বাংলাদেশ থেকে যারা ফ্রান্সের নির্বাচন সম্পর্কে জানার জন্য কৌতূহলী তাদেরকে কিছুটা তথ্য দেয়া আমাদের এই আলোচনার মাধ্যমে। আমরা প্রত্যেক সপ্তাহেই চেষ্টা করি আমাদের সাথে নিয়ে আসার জন্য কিছু অতিথিদের যারা এই বিষয়টা সম্পর্কে জ্ঞান রাখেন, এবং আমি খুবই আনন্দিত এবং আপনাদেরকে আজকে আমাদের অতিথির সাথে পরিচয় করিয়ে দিতে পেরে। আসলে তিনি দীর্ঘ সময় ধরে ফ্রান্সে বসবাস করেছেন, এখানে অনেক কিছু তার হাত দিয়ে গড়ে উঠেছে, এবং শুধু তাই নয়, এই নির্বাচন কেন্দ্রিক অনেক প্রচারণা এবং এখানকার একটি প্রধান নির্বাচনী দলের একজন গুরুত্বপূর্ণ সদস্য তিনি। তো আমার সাথে আজকে রয়েছেন মিস্টার সোহেল হোসেন, প্যারিস থেকে যে নিউজ পোর্টাল রয়েছে ইউটিউবে, খুবই ফেসবুকে, যেটা ফ্রান্সে খুবই পপুলার, এবং যার মাধ্যমে যিনি আসলে আমার আঙ্কেল হন, কিন্তু আমি তুর্তুয়াজি বজায় রাখার জন্য নাম ধরে মিস্টার বলে সম্বোধন করছি আর কি, মিস্টার হোসেন। তো সেই পোর্টালের মাধ্যমে, সেই ফেসবুক একটি অ্যাকাউন্ট রয়েছে যেটার মাধ্যমে তিনি ফ্রান্সের দৈনন্দিন ঘটে যাওয়া যে সকল বিষয়াদি রয়েছেন সেগুলো তিনি পোস্ট করে থাকেন। এবং শুধু তাই নয়, ফ্রান্সের অনেক নিয়ম কানুন, কখন কি করতে হবে, কি কি বিষয়ে তথ্য, এগুলো তিনি সেখানে সহজ বাংলা ভাষায় তুলে ধরে থাকেন। এবং সেই অ্যাকাউন্টটি এখন প্যারিসে মোটামুটি সবার এক নামে চেনা, প্যারিস থেকে, সেখান থেকে তিনি এই কাজগুলো করেন। শুধু তাই নয়, বাংলাদেশকে ফ্রান্সে উপস্থাপন করার জন্য আমাদের কমিউনিটি থেকে বেরিয়ে ফরাসি কমিউনিটিতে ফ্রান্সকে উপস্থাপন করার জন্য বেশ কিছু পদক্ষেপ তিনি নিয়েছেন, এবং তার মধ্যে উল্লেখযোগ্য আমি দুটোর কথা বলতে চাই। সেটা হচ্ছে, প্রথমটি হচ্ছে গত বছর আপনারা জানেন ফ্রান্সের প্যারিস 10-এর যে মেরি রয়েছে, খুবই ঐতিহাসিক একটি বিল্ডিং এ কিন্তু সেই মেরিটি রয়েছে, তাই না? সেখানকার সম্পর্কে যদি আপনি আমাদের ভিউয়ার্সকে একটু বলেন যে গত বছর কি হয়েছে। আমি যখন দেখলাম যে প্রায় প্রতি বছরই ওখানে চাইনিজরা তাদের নববর্ষ মানে নববর্ষটা করতেছে, তখন আমি ভাবলাম যে আমরা কেন সেটা পারি না। আমরাও তো ইচ্ছা করলে সে একই প্রোগ্রামটা তো আমরাও করতে পারি ম্যারির ভিতরে। এটা অত্যন্ত ঐতিহাসিক একটা বিল্ডিং, এবং ফ্রান্স প্রজাতন্ত্রের ভিতরে এভাবে একটা পহেলা বৈশাখ, মানে কোনো সরকারি বিল্ডিং এর ভিতরে এরকম একটা পহেলা বৈশাখ করা, এটা আমি বলবো যে প্যারিসের প্রতিটা বাংলাদেশিরই গর্ব করা উচিত। তো সেই থেকে আমার আইডিয়া আসলো যে চাইনিজরা যদি পারে তো আমরা পারবো না কেন। তো আর আমার একটা ছোটখাটো পাগলামি আছে, যেটা হলো আমি আর কিছু পারি না পারি, ফরাসি ল্যাঙ্গুয়েজটা একটু ভালো জানি আর কি। তো যখনই যেটা মনে হয়, আমার মনে হয় যে আমি তখনই গিয়ে ওই চিঠিটা লেখা না পর্যন্ত আমি শান্তি পাই না। তো ফলশ্রুতিতে ওই যখন একটা হঠাৎ তাতে ঘুম ভালো দেরি করে চিঠি লিখলাম, যেখানে নাকি মেয়র একেবারে চিঠির জবাব দিতে 2 মাস টাইম নেয়, সেখানে আমাকে 7 দিনে ডেকে বললো যে আসো তোমার প্রজেক্টটা দেখি, বাস হয়ে গেল। অসাধারণ। এবং এবছর আরেকটি গুরুত্বপূর্ণ মানে পদক্ষেপ আপনি নিয়েছেন, আপনার অ্যাসোসিয়েশন ফ্রাঙ্কো বাংলাদেশি এর পক্ষ থেকে। সেটি ছিল হচ্ছে যে স্বাধীনতা দিবস উপলক্ষে, এবং সেটা কিন্তু মেরিতে যে হল রয়েছে সেখানে একটি বড় প্রোগ্রাম আপনি করেন। তো এর মাধ্যমে আসলে আপনার মূল উদ্দেশ্যটা কি, যে এটা করে আসলে কি করতে চাচ্ছেন? এটা হলো প্রথম যেটা, সেটা হলো আমি চাচ্ছি যে দেখেন রাব্বানি, ম্যারি স্বাধীনতা দিবসে যখন করলো, মানে যখন পারমিশনটা দিল, আমি কিন্তু এমনি গিয়েছিলাম মেয়রকে দাওয়াত দিতে দুপুরবেলা আমাদের সাথে লাঞ্চ করার জন্য। তো ওই টাইমে আমি দেখলাম যে নিচে একটা প্রোগ্রাম হচ্ছে, তাই বললাম যে তাহলে আমরা বিজয় দিবসটা কেন করি না এখানে। তো গিয়ে বললাম যে আমি এখানে বিজয় দিবস করতে চাই। বললো এত তাড়াতাড়ি হবে না, ওকে কবে করবো, 26শে মার্চ করো, স্বাধীনতা দিবস। আবার চিঠি লিখলাম, হয়ে গেল।
তো এখন আমি চাচ্ছি যেটা সেটা হলো যে এই যে যখন নাকি মেয়র আসলো, সাথে কাকে নিয়ে আসলো, তার দুইজন মানে ভাইস মেয়র বা আজওয়ান আর কি, এরকম দুইজন মেয়রকে সে সাথে নিয়ে আসলো এবং বললো যে ফ্রান্সের যে কোনো মানে বাংলাদেশিদেরকে সে তার প্রথমেই হলো প্যারিস দশের যে সমস্ত বাংলাদেশি আছে, যাদের ব্যবসায়িক প্রতিষ্ঠান আছে, তাদেরকে সিকিউর করা, তাদেরকে নিরাপত্তা দেওয়া, এটাই হলো তার প্রধান কাজ। এবং সেভাবে এগিয়ে যাচ্ছে। তো এই যে ফ্রান্সের সাথে যে বাংলাদেশিদের একদম ডাইরেক্ট ইনভলভ হয়ে গেল, আমার মনে হয় এটা আমাদের জন্য একটা বিশাল জিনিস, কারণ কি প্যারিস দশে প্রচুর বাংলাদেশি ব্যবসা প্রতিষ্ঠান আছে। সেটা অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ একটি পদক্ষেপ ছিল। তার মাধ্যমে কিন্তু দেখা গিয়েছে যে বাংলাদেশি কমিউনিটির যেই আমরা বলে থাকি যে যদি বাইরে থেকে বলি যে মানে ফ্রান্সের কোন জায়গাটাতে সব থেকে বেশি বাংলাদেশি রয়েছে, আমরা কিন্তু গার্দনতের নামে খুব সহজেই কিন্তু চলে আসে। এই প্রোগ্রামগুলোর মাধ্যমে কিন্তু এটা শুধুমাত্র বাংলাদেশিদের ভিতরেই সীমাবদ্ধ থাকছে না, এটা ফরাসি লোকজনকে যখন আপনি এখন হয়তো জিজ্ঞেস করবেন তখন তারা গার্দনতের নামটাই বলবে যে আসলে এখানে আমরা গিয়েছি, আমরা দেখেছি অনেক মানুষের উপস্থিতি সেখানে। তো প্রথমত যে আসলে অনেক অনেক ধন্যবাদ। এই ধরনের মানে এই ধরনের পদক্ষেপগুলো আসলে আমাদের জন্য একটা নতুন দিগন্তের শুরু করে দেয় এবং সেটা কিন্তু আমাদের যে কমিউনিটি রয়েছে সেটার বৃহৎ স্বার্থে। কিন্তু ইতিমধ্যে প্রায় 30 জনের বেশি লোকজন আমাদের এই প্রোগ্রাম দেখছেন। আপনাদের সবার উদ্দেশ্যে অনুরোধ থাকবে আমাদের এই প্রোগ্রামটি শেয়ার করবেন, যেন আমরা আরো বেশি মানুষ এই প্রোগ্রামটি 40 জন হয়ে গেছে যেন এই প্রোগ্রামটি দেখতে পায়। এবং শুধু তাই নয়, আপনারা আমাদের সাথে জয়েন করতে পারেন কমেন্টসের মাধ্যমে। আমরা চেষ্টা করবো আপনাদের কমেন্টসের উত্তর দেওয়ার জন্য। আরেকটি কথা আমি বলে নিতে চাই, সেটি হচ্ছে যে আমাদের আজকের মূল উদ্দেশ্য হচ্ছে ফ্রান্সের 2017 সালের নির্বাচন নিয়ে আলোচনা করা। এবং সেখানেও কিন্তু যেই বিষয়টি আমি বলতে চাই সেটা হচ্ছে যে মিস্টার হোসেন কিন্তু সেটাতে খুবই জোরালোভাবে ইনভলভ এবং অনেকটা প্রথম দিনই একজন আমি বলবো যারা খুবই অ্যাক্টিভলি মানে গভীরে গিয়ে রাজনীতির সাথে নিজেকে সম্পৃক্ত করার গৌরব অর্জন করেছে এখানে। তো আসলে 2017 সালে যে নির্বাচন আসছে সেখানে আপনি নিজেকে কি কোনো পার্টিতে অবস্থান করছেন? আপনি নিজে কোনো পার্টিতে অবস্থান করছেন? কোনো পার্টিকুলার ক্যান্ডিডেটকে আপনি সাপোর্ট করে তার নির্বাচনী প্রচারণা করছেন? আমি রিপাবলিকান, আমি একদম ফাউন্ডিং মেম্বার, শুরু থেকে আমি এই দলের সাথে আছি। এবং আমাকে যদি আপনি জিজ্ঞাসা করেন যে আমি কেন অ্যালার্টটা বেছে নিলাম, অ্যালার্টটা বেছে নিলাম এই কারণে যে আমি এখানে স্টুডেন্ট হিসেবে আসছি। আমি যখন এখানে প্রথম আসলাম তখন যে নির্বাচনটা ছিল তখন ছিল এটা জ্যাক শিরাক ছিল মানে প্রার্থী ফসল মিত্রার বিরুদ্ধে। আমি কেন জানি তখন ছিল এই দলের নাম ছিল আরপিআর, এবং এটা ভাঙতে ভাঙতে কিন্তু আজকে এই আমি যখন ছিলাম তখন সেটার নাম ছিল আরপিআর, তারপরে এটা আসলো ইউএমপি থেকে তারপরে আসলো রিপাবলিকান। অ্যাকচুয়ালি আমি এলার ভক্ত না, আমি অ্যাকচুয়ালি ভক্ত ছিলাম জ্যাক শিরাকের এবং খুব অন্ধ সমর্থকই ছিলাম, বিশেষ করে যখন নাকি তার উপমহাদেশ মানে মিডল ইস্টের তার যে রোলটা, ইরাকের যে সময় যে তার যে রোলটা ছিল সেটা আমার কাছে খুব ভালো লাগছিল। যে আমেরিকা যখন দেখি পুরা মিডল ইস্টে মানে ক্যাপচার করার পক্ষে ছিল, তখন এই জ্যাক শিরাক কিন্তু প্রথম দিকে যেটার মধ্যে বাধা ছিল যে এবং যায়নি সেই সব। তার এই যে জিনিসগুলি ছিল সেখান থেকেই আমি মানে এই ইউএমপির মানে প্রতি আমার চলে আসছে আর কি। এরপর তো আসলো সার্কোজিরও আমি ভক্ত এই কারণে যে আমাদের একটা উড়িচ্চর একটা যে মানে যে তুফানটা হলো তখন আমি কিন্তু মাদাম সার্কোজিকে বেশ কিছু চিঠি লিখেছিলাম যাতে বাংলাদেশিদেরকে সেই মানে সহায়তা করে ত্রাণ যেনগুলি দেয়। এবং তখন কিন্তু মাদাম সার্কোজি কিন্তু আমার সাথে রেগুলার চিঠিতে যোগাযোগ রাখছে যে এবং কি করতে হবে না করতে হবে, কি পরিমাণে টাকা তারা দিচ্ছে, হ্যাঁ সেই চিঠিগুলি সবই আমার কাছে আছে। তো সেই থেকে আমি সার্কোজির ভক্ত এবং এই কারণে আমাকে অনেকেই কটু কথা শুনতে হয়েছে আমার সার্কোজির কারণে।
এরপরে আমি চলে গেলাম। এখানে আমি একটা সংযোজন করতে চাই, আসলে আমরা সার্কোজিকে নিয়ে কিন্তু অনেক কটু কথা বলতে পারি, কিন্তু এটাও কিন্তু আমাদের ভুলে গেলে চলবে না। যদিও সে 2007 নির্বাচনের আগে বলেছিল এই করবে সেই করবে, কিন্তু তারা বলে কিন্তু সবথেকে বেশি আজকে মানুষ যে স্যালারির ভিতরে যে কাগজটা পাচ্ছে, এই কাগজটা কিন্তু এই আইনটা কিন্তু সার্কোজির থেকে করা, ঠিক আছে। এবং এই যে অসুস্থতার কারণ দেখিয়ে যেটা, সেটা কিন্তু অনেক লিবারাল করে কিন্তু এই সার্কোজি করে দিয়েছিল। হ্যাঁ, এবং আজকে আমি মনে করি যে প্যারিসে যদি 40,000 বাংলাদেশি বা 50,000 বাংলাদেশি থাকে, তার মধ্যে 20,000 বাংলাদেশি কিন্তু এই টাইমটাতে রেগুলারাইজ হয়েছে। হ্যাঁ, এবং তারপরে দেখা গিয়েছে যে এই নিয়মগুলোকে কিন্তু একটু শিথিল কিন্তু করেছে হচ্ছে মানে যে সোশ্যালিস্ট, বিশেষ করে মানুয়েল ভালসের যে 2012 সালের সার্কুলার, সেটার মাধ্যমে কিন্তু না, কিন্তু এই জিনিসটা কিন্তু সার্কোজি থেকে কিন্তু আসছে, মানে একটা মানে এলজিতে বলা যেতে পারে, উত্তরাধিকার হয়েছে হচ্ছে সার্কোজির মাধ্যমে। তো আমরা এতক্ষণ শুনলাম আছে মানে যেই দলের কথা বলা হচ্ছে সেটা হচ্ছে লে রিপাবলিকা, এবং আপনারা জানেন যে 2017 সালের যে নির্বাচন হয়েছে সেখানে 2জন প্রার্থী এবং 3জন প্রার্থী গুরুত্বপূর্ণ স্থান দখল করেছিলেন। একজন ছিলেন হচ্ছে নিকোলা সার্কোজি, আরেকজন ছিলেন হচ্ছে আলান জুপে, এবং আরেকজন ছিলেন হচ্ছে ফ্রান্সোয়া ফিয়ো। এবং ধোয়াদের যে প্রাইমারি যে মানে ইলেকশনটা হয়েছে সেখান থেকে ফ্রান্সোয়া ফিয়ো কিন্তু এরানের মানে প্রার্থী হিসেবে কিন্তু মনোনয়ন পেয়েছেন, তাই না? এখন আমরা একটু চলে যাব আমাদের অন্যান্য যে ক্যান্ডিডেট গুলো রয়েছে, তাই না? তো বেনোয়া আমো, আমরা একজন একজন করে প্রত্যেকটা ক্যান্ডিডেট সম্পর্কে আপনি কি ভাবেন সেটা সম্পর্কে আমরা একটু জানতে চাই। বেনোয়া আমো যে সোশ্যালিস্টার, এখন কিন্তু তার পপুলারিটি খুবই কম, তাই না? এখন আমরা যদি দেখতে পাই, বেনোয়া আমো সম্পর্কে আপনি কি ভাবেন, তাকে আপনি কেমন ভাবেন? আচ্ছা, সত্যি কথা যেটা সেটা হলো যে আমি সোশ্যালিস্ট পার্টি নিয়ে এরকম একটা কিছু চিন্তা করি না। কারণ আমার কথা হলো যে আমি যে দলে থাকবো সেই দলটাতেই আমি বেশি টাইম দিই, এবং ওটার উপরেই আমি ওদের আইডিওলজিগুলি একটু পড়ি। হ্যাঁ, কিভাবে আসলো আমি। তো বেনোয়া যেটা আমরা কিন্তু চিন্তা আমি না, হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ, আমরা কিন্তু ধরে নিয়েছিলাম এখন পর্যন্ত কিন্তু ফসল কিন্তু চুপ, সে কিন্তু কাউকে কিন্তু সাপোর্ট দিচ্ছে না। এবং আমরা কিন্তু প্রায় কনফার্ম ছিলাম যে মানুয়েল ভালসই আসবে। তো মানুয়েল ভালস এই যে বেনোয়া যে আসলো, এটা মানে অ্যাকচুয়ালি ফ্রান্সের রাজনীতির মধ্যে আমি পার্সোনালি মনে করি এত নোংরামি, মানে আমি নিজে ঢোকার পরে বুঝতে পারছি আর বোধহয় কোনো সময় এরকম হয়নি, মানে আর কোনো সময় এরকম হয়নি। মানে মানুয়েল ভালস যে নাকি মানে ঈশ্বর পরিবারকে পর্যন্ত সবসময় বলে আসছে যে সে প্রেসিডেন্ট ইলেকশনের প্রতি তার কোনো ইন্টারেস্ট নেই, এবং সে যে আমি যদি আমাকে যদি পার্সোনাল বলে যে ফ্রান্সের রাজনীতিকে নোংরা কে করতেছে, আমি প্রথমেই বলবো মানুয়েল ভালসের কথা। হ্যাঁ, প্রথমেই, কারণ এই সে তিনটা আইন সে পাস করছে 49.3 আইনের মাধ্যমে, যেটা নাকি সংসদের কোনো ভোট লাগে না, যেখানে নাকি পুরাটাই প্রেসিডেন্ট এবং সিলেক্টেড এরাই করে ফেলে। এর মধ্যে সবচেয়ে মারাত্মক যে কাজটা সে করছে সেটা হলো ওই যে শ্রম ওই শ্রম যে আইনগুলি সে পাস করছে, যেটা নাকি খুবই, এবং এর জন্য সে অনেক পস্তাচ্ছে কিন্তু, এবং পরবর্তীতে কিন্তু সে এটা বলেছে যে আসলে তাকে পুশ করা হয়েছিল এটা করার জন্য, তাই না? সে কিন্তু অনেকটা তার যে ভোট এটা কিন্তু দলের উপর ছেড়ে দিয়েছে। না, এটা এখন তাকে তো কিছু একটা বলতে হবে, ঠিক আছে? এটা একটা স্টেটমেন্ট, এটা তো তাকে বলতে হবে, এটা তাকে যেহেতু তাকে বলতে হবে, তাকে তখন বারবার করে বলতেছে যে এখন আপনি দেখেন সে যখন নাকি তার বারবার করে বলতেছে যে আমি প্রেসিডেন্ট ইলেকশন করব না, ঠিক আছে। এবং পরবর্তীতে সে কিন্তু বাধ্য করছে ফসলকে বলতে যে তুমি এখানে আইসো না, ঠিক আছে। এবং সে তার পরিবার দিয়েও তাকে বলেছে যে তুমি আইসো না। তারপর যখন নাকি সে বলছে যে আমি আসবো না, এরপরেই কিন্তু সে এই যে তার যে নোংরামিগুলির কারণে আজকে যদি পপুলারিটি কিন্তু অনেক কমে গেছে, এবং আজকে যদি ভালস থাকতো তাহলে আমার মনে হয় সোশ্যালিস্ট এবং ফসল যদি থাকতো আমার মনে হয় একটু কারণ কি এই যে 5 জন ক্যান্ডিডেট 1 2 3 4 5 জন, টোটাল 11 জন আছে, 5 জন
এর মধ্যে একজনই সবচেয়ে যে একদম বসিও ক্লিন, বসিও পরিষ্কার, যে বসিও ফক, সে হলো বেনওয়া হেমন। হ্যাঁ, যার বিরুদ্ধে কোনো মামলা টামলা কোনো কিছু নাই। হ্যাঁ, কোনো প্রকার যেমন কোনো ধরনের কেলেঙ্কারিতে কিন্তু কোনো ধরনের কোনো কেলেঙ্কারি নেই। এখন এই বেনওয়া হেমন কিন্তু তিনি কিন্তু মিনিস্টারও ছিলেন, তাই না? গুরুত্বপূর্ণ পদে ছিলেন কিন্তু ওই পার্টি সোশ্যালিস্টের। এবং সবথেকে বড় কথা যেটা আমরা দেখেছিলাম, মানুয়েল ভালস কিন্তু বারবার একটি কথা বলেছিল, আমি যদি কোনো কারণে সোশ্যালিস্টের ক্যান্ডিডেট না হতে পারি তাহলে আমি অবশ্যই বেনওয়া হেমনকে সাপোর্ট করব। একাধিকবার জনসে অঙ্গাজে অনেকবার আপনাকে সেটাই বললাম যে ও ফ্রান্সের রাজনীতিটাকে, আচ্ছা সে কেউ যখন নাকি সে মাত্রকে সাপোর্ট দিল, কি বললো? সে বলল যে আমি না, ও বলল যে আমি লোপেনের হাত থেকে ফ্রান্সকে বাঁচানোর জন্য আমি সেকে সাপোর্ট দিচ্ছি। এখন কথা হলো, তুমি জানো কেমনে যে আসবে? তোমার সাপোর্টটা যদি হেমন কাছে যায়, অটোমেটিকলি তোমার আরো আমরা দেখেছিলাম যে রাসেল কিন্তু 40% মানে ভোট ছিল আর কি সোশ্যালিস্টের মধ্যে। এই তুমি ঠিক আছে, তুমি সেকেন্ড রাউন্ডে সাপোর্ট করো। সেকেন্ড রাউন্ডে লোপেনের আমি তো মনে করি আসার কোনো চান্সই নেই সে প্রেসিডেন্ট হওয়ার। লোপেনের যদি যেটা কলা গাছে দাঁড়ায় সে পাস করবে, প্রেসিডেন্ট হবে। তো সেখানে তুমি যদি আজকে বেনওয়ার পিছনে থেকে তাকে যদি সেকেন্ড রাউন্ডে আনার চেষ্টা করতে, তাহলে আমি মনে করি তাহলে অবশ্যই অন্তত পক্ষে তুমি থ্রেট হিসাবে, বিশ্বাসঘাতকতা হিসেবে তুমি চিহ্নিত হতে। আচ্ছা, এখানে আমার যে দ্বিতীয় প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। আপনি বলেছেন যে মানে লোপেন, মারিন লোপেন, যার বাবার নাম হচ্ছে আপনার জমারি লোপেনের যে মেয়ে আর কি, তার বিরুদ্ধে যদি একটি কলা গাছ আমরা দাঁড় করিয়ে দিই তাহলে তার পাশ করার সম্ভাবনা আছে। এটা কিন্তু 10 বছর আগে আমরা কিন্তু এরকমই চিন্তা করেছিলাম। কিন্তু 2017 সালে এসে আমরা কি জোর গলায় বলতে পারি যে আসলে মারিন লোপেনের বিরুদ্ধে আমরা যে কাউকে দাঁড় করালেই মারিন লোপেনকে মানে পরাজিত করা সম্ভব হবে? আপনি কি আসলে এটা মনে করেন? আমার মনে আছে আমি যখন এই যে ফ্রান্সে আসি, আমি প্রথম ইলেকশনটা দেখলাম 86-এ, খুব সমস্যা সিজিন গুনমে মাস, ঠিক আছে, 86-87-এ সোশ্যালিস্ট কিন্তু এরা কিন্তু খুব ট্যালেন্ট, ঠিক আছে, খুবই ট্যালেন্ট, খুব ট্যালেন্ট এরা। এবং আমি দেখতেছিলাম যে সন্ধ্যাস বা জরিপে একদম টাইট, একদম সিরাক আর ফসল মিত্ররা একদম কাছাকাছি, কোনো চান্সই নেই, মানে কেউ বলতে পারবে না যে কে জিতবে, দুইজন যে কোনো একজন আসবে, ওকে ভালো কথা। হঠাৎ কি করলো ফসল মিত্র, সে একটা, আমি আমার এখনো পুস্তকটা মনে আছে, লে যে ফোনসে ভোট, এই কথাটা ছেড়ে দিল পোস্টার, যে বিদেশিরা ভোট দিবে, যে বিদেশিরা ভোট দিবে এই কথাটা বললো, সাথে সাথে জমারি লোপেন শেষে একটা সাপোর্ট দিয়ে দিল। আসলে কিন্তু আজ পর্যন্ত কিন্তু বিদেশিরা ভোট দিতে পারে না, কিন্তু সোশ্যালিস্ট কিন্তু যখনই খুব ইলেকশন হয় তখনই কিন্তু বলে যে এই ইস্যুটা কিন্তু নিয়ে আসে যে বিদেশিরা ভোট দিবে। আচ্ছা, তো যখন আমি তোমাকে বলি, সরি আপনাকে বলি, যে তখন সে যেই সিরাককে সাপোর্টটা দিল, সাথে সাথে ফরাসিরা বললো যে না, আমরা সিরাককে ভোট দিব না, কারণ আমরা র্যাসিস্ট হিসেবে পরিচিত হতে চাই না। আর যাই বলো না বলো, আমরা র্যাসিস্ট হিসেবে পরিচিত হতে চাই, কিন্তু সেই এটা কিন্তু আপনার নাই। এক্স্যাক্টলি, আমি এটাতে বলছিলাম যে আসলে 30 বছর হয়ে গেছে, 30 বছরে কি পরিবর্তন হলো? আপনি কি আসলেই মনে করেন যে আমরা মারিন লোপেন, যিনি কট্টর ডানপন্থী হিসেবে পুরো পৃথিবীতে পরিচিত এবং ইউরোপের জন্য একটি বড় ডেঞ্জার, যিনি ইউরোপ থেকে বেরিয়ে যেতে চান বা অনেক ধরনের নিয়ম কানুন তিনি করতে চান, আসলে তার বিরুদ্ধে কি যে কেউ দাঁড়ালেই কি পাস করতে পারবে বলে? আমি এখনো ফরাসিদের মধ্যে যে কালচারটা আছে, আমি মনে করি যে তারা এখনো চায় না যে তাদেরকে কেউ বলুক যে তারা রাসিস্ট। এবং আমরা যে 2002-তে বোধ হয়, হ্যাঁ 2002-তে যখন নাকি দেখলাম যে ড্যাকশিরাক আর ওই যে জমাই লোপেন যখন আসলো, দেখলাম সোশ্যালিস্টরা রাস্তায় নেমে গেছে যে ভাই আমরা এবার সিরাকের পক্ষে, হ্যাঁ ডান বাম মিলে ওই এক্সট্রিম ডানকে, কাজেই এবারও তাই হবে, প্রায় 85% এবং 15% সেকেন্ড রাউন্ডে। তো আমার মনে হয় যে এবারও তাই হবে, যে যদি সে সেকেন্ড রাউন্ডে আসে পুরো ফ্রান্সই তার বিরুদ্ধে চলে যাবে। আচ্ছা, এবং তার ওই যে 25% ছাড়া
হয়তো মানে তার নিজের আছে হলো 20% প্লাস এলআর থেকে হয়তো কিছু ভোট যাবে। হ্যাঁ হ্যাঁ প্লাস এই মিলা হয়তো 30 দিকে থাকতে পারে। যে আমরা আশার বাণী শুনতে পেলাম এই কারণে যে আপনারা প্রিয় দর্শক যারা দেখছেন তাদের সবার উদ্দেশ্যে বলছি, আপনারা অবশ্যই জানেন যে মারিন লে পেন যিনি কট্টর ডানপন্থী হিসেবে খ্যাতি অর্জন করেছেন পুরো পৃথিবীতে, যিনি অনেক কিছুই করতে চান, মানে অনেকটা ডোনাল্ড ট্রাম্পের মতো কিন্তু আমরা বলতে পারি যে ডোনাল্ড ট্রাম্পের যে স্লোগান সেটা হচ্ছে আমেরিকা ফার্স্ট, আর মারিন লে পেন হচ্ছে ফ্রান্স ফার্স্ট, এটা কথা তাই না? তো দেখা যাচ্ছে যে আসলে এই মারিন লে পেন কি ক্ষমতায় আসতে পারবে কিনা, সেখান থেকে আমাদের অতিথির কাছ থেকে আমরা একটা আশাবাণী শুনতে পেলাম যে তার যে ভোটগুলো রয়েছে সেটা হয়তো তাকে প্রথম তুল থেকে দ্বিতীয় তুল পর্যন্ত নিয়ে যেতে পারে, মানে দ্বিতীয় মানে যে রাউন্ড আছে সেই রাউন্ডে নিয়ে যেতে পারে, এবং সেখানে গিয়ে তার কিন্তু একটা মানে হুজুট খাওয়ার একটা বড় সম্ভাবনা রয়েছে, কারণ তার মূল ভোট 30%-এর বেশি যায় না, অথচ প্রেসিডেন্ট হতে হলে majority absolute মানে 50-এর বেশি লাগে। এখন আমার আরেকটা একটু ক্রিটিক্যাল প্রশ্ন রয়েছে, ক্রিটিক্যাল প্রশ্ন বলবো এই কারণে যে আমরা দেখেছি যে মাখুম উনি কিন্তু মাঝখানে পড়ে গিয়েছে, তো দেখা যাচ্ছে উনি ডান দিকেরও কিছু পাচ্ছেন, বাম দিকেরও কিছু পাচ্ছেন, আবার ডান দিকের অনেক পাচ্ছেন না, বাম দিকেরও অনেক পাচ্ছেন না, এই ধরনের একটা মাঝখানে রয়েছে। যদিও তার বর্তমান পপুলারিটি যদি আমরা পরিসংখ্যান দেখি, যদিও পরিসংখ্যানের উপর বর্তমান যুগে আমার মনে হয় না সুফি এটা অনেক বেশি ভালো হবে, সেখানে 23% রয়েছে আর কি মাখুম, এবং 23% রয়েছে হচ্ছে মারিন লে পেন। আমার প্রশ্ন আপনার কাছে, যদি মারিন লে পেন এবং মাখুম সেকেন্ড টুরে চলে আসে, মাখুম যাকে কিন্তু এক ধরনের বিশ্বাসঘাতক হিসেবে কিন্তু ধরা হয় তাই না, যে মাখুম ওলন্দ যাকে তৈরি করলো, মাখুমকে তৈরি করলো, সেখানে মাখুম ওলন্দকে ধোঁকা দিয়ে নিজে প্রেসিডেন্টের জন্য দাঁড় হলো। এখন দ্বিতীয় হয়ে যদি আমরা ধরে নিই কাল্পনিকভাবে যে মারিন লে পেন এবং এমানুয়েল মাখুম এই দুইজন আসতেছে দ্বিতীয় রাউন্ডে, তাহলে কি মারিন লে পেনের চান্সটা কি বেশি হতে পারে নাকি কম হতে পারে? আচ্ছা, আমি কি ঠিক আসার মুহূর্তে আমি যে জরিপটা দেখে আসলাম, হ্যাঁ সেখানে লোকমা ম্যাগাজিনটার নাম, তাতে আমরা দেখতে পাচ্ছি যে অমাক্স অর্থাৎ এমানুয়েল মাখুম সে পাচ্ছে 24%, ফ্রন্ট ন্যাশনাল পাচ্ছে 22%, এবং এরা যেটা যারা কিছুদিন আগে পর্যন্ত 17%-এর মধ্যে ছিল তাদের 3% বেড়ে গেছে, তারা 20%, এবং মেলানশো যা ফ্রান্সা আনসুমিজ ওরা 19%। আচ্ছা, এখন আমি অমাস অর্থাৎ এমানুয়েল মাখুম দল নিয়ে যদি আমি বলি কথা, তাহলে আমি বলবো যে এটা জগা খিচুড়ি মাত্র দল, মানে আসলে কোনো প্রিসাইজলি নির্দিষ্ট করে কোনো কিছু, হ্যাঁ এটা আপনি দেখেন ডান বাম, কট্টর ডানপন্থী কট্টর বামপন্থী, মানে হালুয়া রুটি খাওয়ার মতো যারা, কারণ সবাই দেখতেছে যে ও আসবে, হ্যাঁ তো হালুয়া রুটি খাওয়ার জন্য মতো করে সবাই তাকে সাপোর্ট দিচ্ছে, ঠিক আছে, কিন্তু ওদের এটা কি, ওদের আইডিওলজিটা কি, সামাজিক উদারনীতি, ইউরোপ, তৃতীয় কোন অমাক্স যেটা, হ্যাঁ অমাক্স, হ্যাঁ তৃতীয় কোন পন্থা, মানে আমাদের বাংলাদেশের মতো আর কি, যে তৃতীয় একটা শ্রেণী এসে খুব আওয়ামী লীগ বিএনপি ছাড়া যদি তৃতীয় কেউ আসতে পারে, যেটা মানে বলতে যে আলটিমেট অফেন্স, এটা পরিবর্তন যদি কিছু হয়, এবং তারা একটা পরিবর্তন চায় দেশে, ঠিক আছে, এই হলো তাদের আইডিওলজি। আচ্ছা, এখন আমাদের বাংলাদেশি অনেকেই অমাক্সকে সাপোর্ট দিচ্ছে, আমি জানি না তারা বুঝে দিচ্ছে না বুঝে দিচ্ছে, কিন্তু এখানে ও কিন্তু বলে দিচ্ছে যে আমি সোশ্যালিস্ট পার্টি থেকে যারা আসতেছে তাদের মধ্যে যারা মন্ত্রী ছিল তাদের কোনো কাউকে আমি মন্ত্রী করবো না, এটা বলেছেন তিনি, ঠিক আছে। আচ্ছা, তো এখন ও যদি কট্টরপন্থী কোন দলের কাউকে যদি স্বরাষ্ট্রমন্ত্রী করে তাহলে কি হবে? আসলে কি সেটা করতে যাচ্ছে কিনা, এটা আসলে কিন্তু আসলে ফরাসিরা কিন্তু খুব আতঙ্কের মধ্যে আছে, ঠিক আছে। এবং হ্যাঁ, এই যে আমি তোমাকে দেখাই, আপনাকে দেখাচ্ছি লোমন, দেখেন টাইটেলটা কি, রেজাল্ট সত্যি সব পেছে নয় জীবনে যেটা মানে দাস করতে একটা ইলেকশন যেটা নাকি এমন অনিষ্ট যা নাকি আজ পর্যন্ত কোনো সময় হয়নি, আগে থেকে কিন্তু আমরা একটা আঁচ পেতাম, এই বছর কিন্তু আমরা পাচ্ছি না, এই বছর কিন্তু আমরা পাচ্ছি না। এই 10 দিন আগে ইলেকশন, আর 10 দিন বাকি, তসর ফিরানো কিন্তু এখন উপরে উঠে আসতে শুরু করতেছে, শুধু স্ক্যান্ডালটা রয়েছে, কিন্তু পরে কিন্তু সে কিন্তু উঠে আসতেছে। হ্যাঁ, মেলনশো
সে তো মানে শুরু থেকেই। হ্যাঁ সে মানে প্রচার অভিযানের হিরো সে। হিরো। এবং সব থেকে যে বিষয়টা এবছর লক্ষ্য করা যায় যে মেনৌশোর কিন্তু বয়স কিন্তু সব থেকে বেশি, কিন্তু সে তথ্য প্রযুক্তির ব্যবহার কিন্তু সব থেকে বেশিও করছে। সে একটি গেম তৈরি করেছে, কিন্তু আপনি দেখেছেন কিনা, জোর করেছে, যে জোর মধ্যে লাফারাসুমিজের নামে একটা গেম পর্যন্ত সে করেছে, যেটার মাধ্যমে মানুষদেরকে সাপোর্ট করার একটা ওয়েতে। তার ফেসবুক পেজে যদি দেখে, আমি আজ থেকে 1.5 মাস 2 মাস আগে দেখছি 2 লক্ষ, এখন সেটা প্রায় 1 মিলিয়নে পৌঁছে গিয়েছে। এবং সে যেখানে যাচ্ছে সেখানে কিন্তু হাজার হাজার মানুষকে সে একত্রিত করতে পারছে, যেটা কিন্তু আগে সে করতে পারেনি। এখন মেনৌশোর উপরের দিকে উঠে আসা, এটা কি অন্যান্য প্রার্থীর ব্যর্থতা বলে আপনি মনে করেন, নাকি তার প্রোগ্রামটাই এরকম ভালো যেটা মেনৌশোকে উপরের দিকে নিয়ে যাচ্ছে? আমার যেটা মনে হচ্ছে যে আমাকে যদি পার্সোনালি যদি বলে, আমি তো আমার দল এলআর সাপোর্টার, সো আমি তো সবসময় চাবো যে আমার দলই প্রেসিডেন্ট হোক। অমাস আমি মনে করি এটা তো আমার ভিজুয়ালি মার্কা দল, এবং আমাদের সবচেয়ে দল হয় না, শুধু একটা প্রজেক্ট অ্যাসোসিয়েশন, কিন্তু এটা কিন্তু দল করেনি। না না না, এটা কিন্তু একটা এখনো কিন্তু ঠিক হয় না এখন। এটার নাম অ্যাকচুয়ালি অ্যাসোসিয়েশন পুরভনবেনো দোলা বিপরীত। হ্যাঁ ঠিক আছে, এটা কিন্তু এখনো কিন্তু রাজনৈতিক কোনো দল না। তো আমরা আমার মনে হয় আপনার প্রশ্নটা হচ্ছে যে মেনৌশোর যে পপুলারিটিটা বাড়ছে, সেই পপুলারিটি বাড়ার পিছনে কি অন্যান্য বড় দলগুলোর ব্যর্থতা কি দায়ী কিনা? আসলে অন্য বড় দলগুলোর ব্যর্থতা, সোশ্যালিস্ট পার্টিকে তারা মেনে নিতে পারতেছে না। একটাই আমি মনে করি ওয়ান অফ দি রিজন হলো লোয়া, ঠিক আছে, এটা হলো তাদের। আবার ওই যে মারিয়াস আপনার হ্যাঁ, এই দুইটাতে কিন্তু তারা অনেক মানে বেশ ভালোই জনপ্রিয়তা পাইছে। আর ফসফা পিয়ং সে কিন্তু মানে এবার প্রেসিডেন্ট হতোই যদি কারণে স্ক্যান্ডালটা না হতো। মানে এখানে আমি চাইলেই স্ক্যান্ডালটা সম্পর্কে আমি আবার একটু আমার ভিডিওস থেকে বলে যাই, যদিও আপনি হয়তো পছন্দ করবেন না, যেহেতু আপনি ফসফা পিয়ং একজন বড় ভক্ত। আসলে স্ক্যান্ডালটি হচ্ছে যখন ফসফা পিয়ং ক্ষমতায় ছিলেন, তিনি তার ওয়াইফকে, তার স্ত্রীকে মানে যেটাকে বলে পার্লামেন্টের একজন কর্মী হিসেবে ব্যবহার করেছেন, তাই না? মেয়র হিসেবে মেয়ে এবং তার ওয়াইফকে অ্যাসিস্ট্যান্ট পার্লামেন্টের হিসেবে, মানে এমপির অ্যাসিস্ট্যান্ট হিসেবে নিয়োগ দিয়েছিলেন, অথচ বাস্তবগতভাবে তারা কোনো কাজ করেনি, শুধু তারা বেতন নিয়েছে সরকারি থেকে। এবং তাই 5 লক্ষ ইউরো তার ওয়াইফের জন্য, আর 5 লক্ষ ইউরো তার মেজর, টোটাল 1 মিলিয়নের একটা মানে সরকারি থেকে নেওয়া হয়েছে। এবং এটা নিয়ে কিন্তু একটা বিশাল স্ক্যান্ডাল। এখন কিন্তু তিনি বিষয়টা নিয়ে আলোচনা করতে চান না। তিনি মনে করেন যে আসলে এই ঘটনাটা এখনো তদন্ত হচ্ছে, এই বিষয়ে এখনো পর্যন্ত কোনো রায় হয় নাই, তো আমরা কিছু বলতেও পারছি না এই বিষয়ে, তাই না? এটা একটা বড় বিষয়। এখন আমি চলে যাব আমার যে গুরুত্বপূর্ণ প্রশ্নটা যেটা ছিল আর কি। আপনি এলআর এর একজন সদস্য, ফাউন্ডিং মেম্বার, যেটা বলে থাকি, একজন প্রতিষ্ঠাকালের সদস্য। আমরা দেখেছি যে 2017 সালের যে এলআর এর প্রোগ্রামটা রয়েছে, আমাদের যেহেতু এটা আমরা বাংলাদেশি কমিউনিটির জন্য করছি, তাদের কি ভীত হওয়ার কোনো কারণ আছে কিনা এই বিষয় নিয়ে আমরা আলোচনা করছি। ইমিগ্রেশন বিষয়টা আমার কাছে খুব গুরুত্বপূর্ণ। আপনি কি মনে করেন যে ফসফা পিয়ং, যিনি এলআর এর ক্যান্ডিডেট, এবার রিপাবলিকান ক্যান্ডিডেট, তার যে ইমিগ্রেশন পলিসিটা রয়েছে, এই পলিসিটা কতটুকু আমাদের জন্য ভালো হতে পারে, বা বিদেশি বলতে আমরা যারা ফ্রান্সে বসবাস করছি বা নতুন আসছি, বা যারা অলরেডি একটি খারাপ সিচুয়েশনের মধ্যে আছে, অনিয়মিতভাবে বসবাস করছি, তাদের জন্য কতটুকু ভালো হতে পারে? আমি যেটা মনে করি আর কি, সেটা হলো যে ইমিগ্রেশন কিন্তু যেই মানে যে রেগুলারাইজ যে সিস্টেমটা এখনো চালু আছে, সেটা কিন্তু সার্কোজির আমল থেকে শুরু হয়েছে আর কি। তো ফসফা পিয়ং আমার মনে হয় যে যদি সে প্রেসিডেন্ট হয়, সে সেগুলো রাখবে না, এটা আমি মনে করি, আমার মনে হয় আর কি। ভান্সের যে সার্কুলারটা বিশেষ করে 2012 সালে, এটা আমার মনে হয় যে এটা। এবং আমি একটা জিনিস অ্যাড করতে চাই, সংযোজন করতে চাই, যে 2016 সালে ফ্রান্সের ইতিহাসে সবথেকে বেশি মানুষ ইমিগ্রেন্ট হয়েছে, 2 লক্ষ মানুষ ইমিগ্রেন্ট হয়েছে, তাই না? 2012 সালের ভান্সের এর মাধ্যমে। তো যে কেউ আসুক না কেন, ওটা থাকছে না, ওটা থাকছে না। এখন আমি যেটা বললাম যে অমাস মানে মাত্র
মাত্র যদি আসে, সে বলতেছে যে সোশ্যালিস্ট পার্টির কাউকে সে মন্ত্রী হিসাবে রাখবে না। তার কাজেই তার স্বরাষ্ট্রমন্ত্রীটা কে হবে? এখন এটা কি কোনো কট্টরপন্থী ডানপন্থী হবে, না কোনো ডানপন্থী কেউ কেউ হবে? কারণ ওর কিন্তু মানে 577 জন যে পার্লামেন্টে 2 মাস পরে কিন্তু পার্লামেন্ট ইলেকশন, হ্যাঁ, এবং পার্লামেন্ট হলো 577 জন। 577 জন মানে এক তার দেওয়ার ক্ষমতা কিন্তু নাই, মানে নমি করা এখন পর্যন্ত তার কাছে আছে 170 থেকে 180 জনের তো লুট নেই, তাহলে সে দিবে কাকে? হ্যাঁ, আচ্ছা এই দেখেন, আমি আজকে যেটা দেখলাম যে ডেপুটি রিপাবলিকানের আলা মাজো, সে হলো ফ্রান্সের বাইরে 11 জন এমপি আছে, ফ্রান্সের বাইরে 11টা মানে ওয়ার্ড আছে যেখানে এক মানে এরা ফ্রান্স না, এরা হলো যেরকম যেটা না ব্রন্টন না প্রথমে না, যেরকম কানাডা হলো প্যারিস মানে ফ্রান্স এক, কানাডা এরকম করে টোটাল 11 জন আছে। এই বাংলাদেশ, আফগানিস্তান, এখানে আছে প্রায় এশিয়ার অনেকগুলি দেশে আছে, আমি আমার নাম মনে নেই, ওটা হলো 11, ফ্রান্স 11, ঠিক আছে। ওই একজন হলো সেই 11 জনের মধ্যে রিপাবলিকানের 4 জন ডেপুটি আছে, সোশ্যালিস্ট পার্টির আছে 3 জন। কথায় কথায় প্রধানমন্ত্রী সরাই ফেলাম, কথায় কথায় মন্ত্রী সরাই ফেললাম, সেটা হচ্ছে না। তো কাজেই সামনে এই জন্য আমি বললাম যে ফরাসিরা খুব আতঙ্কের মধ্যে আছে যে আসলে হতে কি হতে যাচ্ছে। আচ্ছা, এখন আমার আরেকটা প্রশ্ন যে আমার প্রিভিয়াস যে প্রশ্নটা ছিল সেটা হচ্ছে যে আবার প্রশ্নটাতে ফিরে আসি, সেটা হচ্ছে যে আপনি কি মনে করেন, আপনার মতে ফসফা ফিওন যে প্রোগ্রাম আছে সেই প্রোগ্রামটা আমাদের জন্য ক্ষতিকারক নাকি ভালো হতে পারে? আপনি কি বলেন? ফসফা ফিওন সবচেয়ে ডেঞ্জারাস যে জিনিসটা, যেটা নাকি আমি নিজেও সমর্থন করি না, সেটা হলো সোশ্যাল সিকিউরিটি। এবং এই সোশ্যাল সিকিউরিটিটা কিন্তু এখন সে কথা বলতেছে এটা নিয়ে, সে তার প্রোগ্রামের মধ্যে অনেকেই হয়তো এটা খারাপ লেগে থাকতে পারে। কারণ কি সোশ্যাল সিকিউরিটিটা যদি মানে সে যদি প্রেসিডেন্ট হয়, তাহলে জ্বর, সর্দি, কাশি এখন যেগুলো ফ্রি সেগুলো থাকবে না, ঠিক আছে। তার যে এটা হলো যে মালাদি লং ডিউরে, অর্থাৎ ডায়াবেটিক, হার্ট, অনেকদিন মালাদি গ্রাফ, ঠিক আছে, এগুলি এদের কোনো সমস্যা হবে না। কিন্তু সে কিছু নির্দিষ্ট কিছু রোগের নাম বলে দিচ্ছে, মানে এখন বলেনি এই রোগগুলি কি, যে রোগগুলিকে পেমেন্ট করতে হবে। জি, এটা কি সোশ্যাল সিকিউরিটি নাকি আপনি মেডিকেলের কথা বলছেন? না, এই মেডিকেল তো থাকবেই না, এই মেডিকেল থাকবে, কিন্তু ওটা হচ্ছে শুধুমাত্র এর জন্য যারা কন্টাজিয়াস মারাত্মক সেটাই তো বলতেছি যে হ্যাঁ মেডিকেল শুধু তাদের জন্য। সিকিউরিটি সোশ্যাল হয়তো তেমন পরিবর্তন হবে বর্তমানে। সিকিউরিটি সোশ্যাল বলতে কিন্তু এখানে আমরা যেটা বুঝতেছি আর কি, সিকিউরিটি সোশ্যাল মানে শুধু যে ওই সিএমও আর মেডিকেল সেটা কিন্তু না। তো মূল যে সিস্টেমটা সেটাতে কিন্তু টাচ করছে না। শেষে যেটা বলতেছে যেটা আমি দেখলাম তার ইমিগ্রেশন যে এটাতে আর কি, যে আপনারা জানেন সবাই দর্শক যে যারা এখানে অনিয়মিতভাবে বসবাস করে তাদেরও কিন্তু চিকিৎসা ব্যবস্থাটা এখানে ফ্রি, সেটা হচ্ছে এড মেডিকেল ডেটা এর মাধ্যমে। তো ফসোয়া ফিনো যিনি লে রিপাবলিকান এর একজন ক্যান্ডিডেট প্রার্থী, তিনি বলছেন যে তিনি যদি ক্ষমতায় চলে আসেন তাহলে এড মেডিকেলটাকে খুবই রেজুই করে ফেলবেন, অনেক কমিয়ে ফেলবেন, এটাকে বাদ করে দেওয়ার একটা পরিকল্পনা এইভাবে যে যারা খুবই আর্জেন্সিতে পড়বে, যারা বাচ্চা বা মানে যারা কন্টাজিয়াস রোগ, মানে তাদের এমন কোনো রোগ রয়েছে, ছোঁয়াচে রোগ যেগুলো রয়েছে বা কোন ধরনের খুব মালাজি গ্রাভ যেটা আর কি, যদি কোনো প্রকার মানে বেশি রোগাক্রান্ত হয় তাহলে তারা এই সুবিধাটা পাবে। এবং আরেকটা কথা বলেছেন ফসোয়া ফিনো, সেটা বলেছেন যে তিনি কোটা সিস্টেমটাকে নিয়ে আসতে চান, ইমিগ্রেশন পারপাসে কোটা সিস্টেম নিয়ে আসতে চান। তার মানে হচ্ছে যে উনি এটা ভিত্তিক বা মাসাই ভিত্তিক বড় বড় শহর, বাংলাদেশের কথা বলতেছি না আমি, পুরা সব মিলিয়ে আর কি, দেখা যাচ্ছে বড় বড় শহরের দিকেই আছে, তখন কি হবে পুরো ফ্রান্সটা সরা যাবে।
যে ছোট ছোট এই প্রিফেকচার, ছোট ছোট শহর, ওখানেও দেখা যাবে যে তখন বিদেশিরা আসতেছে। আচ্ছা, আপনি আমাকে বলছিলেন যে ফ্রান্স বা ইসের মানুষ কেন জনপ্রিয়তা পাচ্ছে? হ্যাঁ, মানুষ কেন জনপ্রিয়তা পাচ্ছে এটা আমার আগে প্রশ্ন দিয়েছিল। হ্যাঁ, এটা হলো তার 9টা উদ্দেশ্য সে দিছে আর কি। তার মধ্যে 3টা যেটা হলো সেটা হলো মানে যেটা নাকি ফরাসিদের টাচ করছে আর কি। সে প্রথমে বলছে যে লোয়া ছাড়াই যে শ্রম যে আইনটা হয়েছে সেটা বাতিল করে দিতে। 2 নম্বর হলো প্রোটেকশন des biens communs, অর্থাৎ যে সমস্ত জিনিসগুলো সরকারি জিনিস মানে বেসরকারি ভাবে ছেড়ে দিছে, পানি, তারপরে এয়ার ফ্রান্স, সেগুলো সবই চলে আসবে সরকারের নিয়ন্ত্রণে, হতেও পারে। আচ্ছা, তো আমরা বনু আমো সম্পর্কে কথা বললাম, আমরা মেনোশো সম্পর্কে কিছু বললাম। তিনি কি মেনোশো, যিনি জন-লুক মেনোশো, যিনি ফ্রান্স ইনসুমিজের প্রোগ্রামটাকে ক্যারি করছেন, দলের কমিউনিস্ট ধরা যায়, তিনি এক্স সোশ্যালিস্ট, তিনি ছিলেন সমাজতান্ত্রিক দলের একসঙ্গে যুক্ত ছিলেন। তিনি কিন্তু বলছেন যে তিনি ইমিগ্রেশন নিয়ে কোনো নাড়াচাড়া করবেন না। তার মানে বর্তমান যে নিয়মটা রয়েছে, যে নিয়মটা অনেক বাংলাদেশি কিন্তু ইমিগ্রেন্ট হতে পেরেছে, সেই নিয়মটা কিন্তু তার থ্রুতে থেকে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। এবং আমার মনে হয় যে আপনি লিবেরাল হতে পারেন, লিবেরাল হতে পারে। আচ্ছা, আরো ভালো হতে পারে। আচ্ছা, তাহলে আমরা কি বলতে পারি না যে আমাদের যে বিষয়টা রয়েছে, যে আমাদের যে বাংলাদেশি কমিউনিটি রয়েছে যারা অনিয়মিতভাবে ফ্রান্সে বসবাস করছেন, তাদের জন্য কি এটা ভালো হতে পারে? বিদেশিদের জন্য মানে একদম মানে সংযোগ বিদ্যুৎ মেনোশো ভালো হবে। সবটাই ইতিমধ্যে আমাদের ভিউয়ার্স প্রায় 1200 লোকে চলে গিয়েছে, তো ভেরি গুড, এবং প্রায় 35 লোক আমাদের প্রোগ্রাম দেখছেন। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আপনারা দয়া করে আমাদের প্রোগ্রামটি শেয়ার করবেন যেন আরো বেশি মানুষ এই ফ্রান্সের রাজনৈতিক অবস্থা সম্পর্কে যেন জানতে পারে। এখন আমার কথা হচ্ছে যে মাহিন লোপেলকে কিন্তু আমরা গণনায় ধরতে চাই না, আসলে আমরা কিন্তু চাই না ধরতে, কিন্তু তারপরেও কিন্তু এবছর ধরতে হচ্ছে। তার যে পপুলারিটি অনেক বেশি। আমার মনে হয় যখন আঙ্কেত করা বা আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। দুইজন টু হয়ে যাওয়ার কিন্তু একটা টেনশন কিন্তু বাড়িয়ে দেওয়া, তাই না? আমরা দেখি যে ওর সাথে কি আসবো, ওর সাথে কি এবং সবাই এত ক্লোজ। আজকে যে জরিপে দেখা যাচ্ছে যে অলমোস্ট 24% আজকে কিন্তু আমরা দেখতেছি যে কিন্তু আগে আসতেছে, এবং একটা চান্স আছে যে বেনোয়া যদি লাস্ট মুহূর্তে যদি উইথড্র করে সাপোর্টটা যদি একে দিয়ে দেয়, বেনোয়াকে দিয়ে দেয়, ও মাই গড, আমি চিন্তা করতেছি এটা। এবং এখানে কিন্তু একটা আরো একটি বিষয় রয়েছে যেটা হতে যাচ্ছে, সেটা হচ্ছে যে বেনোয়া আমো যিনি রয়েছেন সোশ্যালিস্ট দলের যে ক্যান্ডিডেট, তিনি কিন্তু জন-লুক মেনোশোকে একটা কোঅর্ডিনেশন করার কিন্তু একটা ডাক আহ্বান তিনি জানিয়েছেন, তাই না? এবং সেখানে কিন্তু মেনোশো কিন্তু তেমন ইন্টারেস্ট দেখায়নি। এটা কি কারণে আপনি কি কারণে মেনোশো ইন্টারেস্ট দেখায়নি বলে আপনি মনে করেন? কেন দেখায় নাই বা কেন এখন দিচ্ছে না, সেটা হলো প্রশ্ন, যে কেন এখন দিচ্ছে না। আমার এখানে কোনো আইডিয়া নাই, কিন্তু এটা বনো আমো কিন্তু বলছে যে জন-লুক মেনোশোকে ডিজিস্টে করতে, তবে প্রেসিডেন্ট হতে কিন্তু জন-লুক মেনোশোকে সে দিতে যাচ্ছে না। বনো আমো বলছে আমি প্রেসিডেন্ট থাকবো, তোমাকে প্রাইম মিনিস্টার বা এরকম কিছু করবো। তখন বলতেছে je voudrais que vous désistiez en fait en quelque sorte, d'accord? কিন্তু জন-লুক মেনোশো যিনি ভাবতেছেন যে আমার পপুলারিটি দিন দিন বাড়তেছে, অথচ বনো আমোটা দিন দিন কমতেছে, তার সাথে আমি কোয়ালিশনে গেলে আমি নিজেকে কেন ডিজিস্টে করবো, সে কেন নিজেকে ডিজিস্টে করবে? এরকমই আমি একটা জিনিস বলি, সেটা হলো যে অমার্সের প্রধানমন্ত্রী কে হবে? অমার্সের এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। এখন পর্যন্ত যা দেখা যাচ্ছে অমার্সের জনপ্রিয়তা কিন্তু বেড়ে গেছে যখন নাকি ফসল বাইরু একটা সাপোর্টটা দিচ্ছে। আর এই ফসল বাইরু কিন্তু একজন মোটামুটি কট্টর ডানপন্থী। ফসল, হ্যাঁ জি জি, ঠিক আছে, সে কিন্তু একটা মোটামুটি ধরা যেতে পারে। হ্যাঁ, ও যদি প্রধানমন্ত্রী হয় তাহলে কি অবস্থা হবে? যে অমার্স নিয়ে মাত্রকে নিয়ে যে সবাই রাগারাগি করতেছে, আমি তো বলতেছি যে যদি তার প্রধানমন্ত্রী যদি, কিন্তু সে বলছে ভালসকে দিবে না, কিন্তু যদি সে আবার ভালসকে কোনো না সে তো বলেই দিছে যে আমি দেখাই না। আমরা তো মনে করি দেখতে পাচ্ছি যে অনেক কিছু বলে, যেমন ফসফিউ কি বলেছিল, আমরা যদি তাকে এক্সামাতে নিয়ে যাওয়া হয় তাহলে সে নির্বাচনে দাঁড়াবে না, এটা তো বলেছিল।
শেষ পর্যন্ত কিন্তু সে সেটা ধরে রাখেনি, তাই না? আচ্ছা, যেমন আজকের পেপারটা, আজকে এটা আমরা আজকেরই লো প্যারিজিয়ান, আমি আবার লো প্যারিজিয়ানের খুব ভক্ত। নেক্সটলি আজকে আমাদের যদি না মেন মিনিস্টার Je ne le dirai pas tant que je ne suis pas élu. আমি এটা জানাবো না যতক্ষণ না পর্যন্ত আমি নির্বাচনে জিতি। কিন্তু সে কিন্তু বলে না সে কাউকে নিবে না, এটা কিন্তু কখনো স্টেটমেন্ট দেয় না, সে আগে একবার সে কাউকে নিবে না। তাকে কিন্তু বলা হয়েছিল যে আপনি কি ম্যানুয়েল ভালসকে নিবেন, তখন কিন্তু সে উত্তর দিতে কিন্তু অনেকটা কালক্ষেপণ করেছে, সময় নষ্ট করেছে, শেষে বলছে না। মানে কিন্তু আমরা আসলে সত্যিকার অর্থে কি সেটা বলছে নাকি নির্বাচন? আচ্ছা, তারপরে কে হবে তার সেক্রেটারি, মানে অমার্সের সেক্রেটারি কে হবে, কি সকাল পূর্বে সেক্রেটারি অমার্স। এখন মানে যেহেতু এটা কোনো রাজনৈতিক দল হিসেবে আসে নাই, অন্তর্ভুক্ত হয় নাই, সো তাদের সাধারণ সম্পাদক, এখানে কিন্তু ফ্রান্সের একটা দলের জেনারেল সেক্রেটারি কিন্তু সর্বোচ্চ ক্ষমতার অধিকারী, সে এখনো জেনারেল সেক্রেটারি নিয়োগ করতে পারেনি তার দলের, যদি দলে করে আর কি। এবং আরেকটা দিন যেটা সেটা সেকেন্ড রিপাবলিকেরও চেঞ্জ হওয়ার সম্ভাবনা আছে। যদি মেনশন চলে আসে তাহলে সিজেম একটা কনস্টিটিউশন চেঞ্জ করার একটা প্রোগ্রাম রয়েছে। সো কাজে আমরা দেখতে পাচ্ছি যে সামনে যে গভর্নমেন্ট আসছে অনেক কিছু চেঞ্জ হবে, এবং এটাই হলো যে আতঙ্কের বিষয় যে কি কি চেঞ্জ হতে পারে। কারণ যেহেতু এটা স্টেবল গভর্নমেন্ট আসবে না, সেই চেঞ্জগুলো পুরো মানে কি করবে আসলে, সেই চেঞ্জগুলো আমাদের জন্য কতটুকু ভালো হবে এবং আমাদের যারা ইমিগ্রেন্টস রয়েছে তাদের জন্য কতটুকু ভালো হবে। দর্শক আপনারা যারা দেখছেন অবশ্যই শেয়ার করবেন, যেন অনেকেই কিন্তু একটু ভীত সন্ত্রস্ত রয়েছেন। আমাদের বাংলাদেশি কমিউনিটির মধ্যে কিন্তু অনেকে আমরা দেখতে পাই আসবে কে আসতে ভালো হবে, কাকে সাপোর্ট, কার জন্য দোয়া করবো, কারণ অনেকে দোয়া যদি করতে হয় আমার মনে হয় দেখেছিলাম যে যদি দোয়া করতে হয় কারোর জন্য, যে কোনো ক্যান্ডিডেটের জন্য, তাহলে আমার মনে হয় জনক মেনশন সেই দোয়ার একজন মানে উত্তম অধিকারী বলে আমি মনে করি। এখন আরেকটা কথা যেটা আমরা ইতিমধ্যে মানে যে কথাটা আমি কিছুক্ষণ আগে বলেছিলাম, যে আমি অনেকের সাথে কথা বলে দেখেছি যে মাখো এবং লোপেন যদি সেকেন্ড রাউন্ডে চলে আসে, মাখো এবং লোপেন, তখন এই মাখো কি সোশ্যালিস্টের পুরো সাপোর্টটা পাবে বা ডানের পুরো সাপোর্টটা পাবে, নাকি লোপেনের তখন জেতার সম্ভাবনাটা বেড়ে যেতে পারে বলে আপনি মনে করেন? মাত্র লোপেনের মধ্যে যদি আসে তাহলে আমি কি বললাম, এফএনএ 22%, ঠিক আছে, লাস্ট এই যে কিছুক্ষণ আগে যে জরি মানে ফোন আসলে 22% জরি, মানে এই 22 এটা কিন্তু মানে মৌলবাদী কি, মানে এরা এত ফান্ডামেন্টাল এক্সট্রিম, এই 22% কিন্তু 1% কিন্তু কমবে না, বরং আরো অনেক হতে পারে। এটা একটা সুন্দর অনেকে আছে, যেমন আমাদের অনেকে বলে না কিন্তু যে আসলে কি ফোন ন্যাশনালের 22% কিনা, এটা কিন্তু আমরা জানি না দর্শক। কারণ আপনারা জানেন যে যারা অনেক বেশি কট্টরপন্থী তারা কিন্তু যে বলবে না অনেকাংশে যে আমি অমুক দলকে সাপোর্ট করি, আমি এফএন কে সাপোর্ট করি, কিন্তু চলে আসছে। এখন ফ্রান্সের মানুষ যারা ভয় পেত সেই রেসিস্ট ইমেজকে, তারা কি ওইখান থেকে কি একটা এক্সাম্পল নিতে পারে যে আমেরিকান লোকজন যদি ওই রেসিজম সহ্য করতে পারে বা যে তকমা তাদের লেগেছে সেটা যদি সহ্য করতে পারে, তাহলে আমরাও সহ্য করে নিব, চলো মারিন লোবেলকে নিয়ে আসি। এবং মারিন লোবেলকে নিয়ে আসার পিছনে কিন্তু আরেকটা বড় জিনিস রয়েছে, সেটা হচ্ছে কখনো ডান কখনো বাম, কখনো ডান কখনো বাম, কিন্তু মানুষ কিন্তু আসল পরিবর্তন কখনোই পাচ্ছে না। তো ফেড আপ হয়ে গিয়ে কিন্তু মারিন লোবেলকে বেছে নেওয়ার কিন্তু একটা সম্ভাবনা কিন্তু এখানে তৈরি হতে পারে। এটা বিষয়ে আপনি কি মনে করেন? ফেড আপ হয়ে যে আসলে আমরা ডান থেকেও কিছু পাচ্ছি না, আমরা বাম থেকেও কিছু পাচ্ছি না, তো আমরা নতুন কিছু। আমার মনে হয় যে যদি ফরাসিরা যদি এই ধরনের সম্ভাবনা রয়েছে, এবং আমরা যদি পরিসংখ্যান দেখি তাহলে অবশ্যই আসছে এভাবে একটা। আর সবচেয়ে বড় কথা ছিল যে জরিপ কিন্তু কোনোটাই কিন্তু কাজ করতেছে না ইদানিং। যেরকম আমাদের এলাকার কথাই বলি, আমরা কিন্তু চিন্তা করছি যে ফসাফিয়া আসবে, কোনোদিনও চিন্তা করি এই 3-4 দিন আগে আমরা দেখলাম যে কাঠকের থেকে চলে আসলো। হ্যাঁ, কেউ চিন্তা করছে বাংলাদেশ শেষ কাছে হারবে না। এটাই আসলে এই পরিসংখ্যানগুলো কিন্তু ইদানিং হচ্ছে না, যেমন আমরা ব্রেক্সিটের জন্য দেখলাম, ডোনাল্ড ট্রাম্পের ক্ষেত্রে দেখলাম, তাছাড়া আরো বিভিন্ন ধরনের বিষয় রয়েছে যেগুলোতে পরিসংখ্যানগুলো ইদানিং কিন্তু মিডিয়া একটা তৈরি বা এই ধরনের একটা হচ্ছে আর কি। যাই হোক,
আজকে আমরা অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করলাম। তো আলোচনার যে শেষের যে অংশটুকু সেটা কিন্তু সবসময় থাকে যে আসলে যে সকল ক্যান্ডিডেট গুলো রয়েছে, মূল যে ক্যান্ডিডেট গুলো রয়েছে তাদের মধ্যে আসলে কে হবে আমাদের মতো যারা বিদেশি রয়েছে তাদের জন্য উপকারী, তাই না? তো সেক্ষেত্রে কিন্তু আমরা যে মানে যে সিরিয়ালটা করে থাকি সেক্ষেত্রে সিরিয়াল 1 এ এক নম্বরে কিন্তু আমরা মেরুন শোকে রাখতে পারি। কি মনে করেন? সেটাই। তো আমি তৃতীয় ফসল ফিরোকিয়ানরা তখন সে বলে দিছে সে কি করবে। হ্যাঁ, আমার একটা কোটা সিস্টেম মানে তারটা আমি জানি যে সে, আর এমানুয়েলটা আমি জানি না। তো কারণ কি থাকতে পারে? হ্যাঁ, কারণ কি আমরা জানি না যে সে প্রেসিডেন্ট হোক, সে প্রেসিডেন্ট হচ্ছে কিন্তু তার সরকার প্রধান কি হবে, সেই সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী কি হবে, এই জিনিসটা আমরা জানি না। এটা ঠিক আছে, এবং তার সরকার প্রধান যদি ফসল বাইরে হয় তাহলে বিদেশিদের কপালে দুঃখ আছে। হ্যাঁ, সেটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। আর চতুর্থত তাহলে আপনি মার্কোকে রাখছেন। আর এই লিস্টের মধ্যে তাহলে মার্কিন লোপেনের নাম আসে না। মার্কিন লোপেন যিনি ইমিগ্রেশন, যেটা 2016 সালে প্রায় 2 লক্ষ যারা একটি সম্ভাবনা রয়েছে। প্রিয় দর্শক, যারা আপনারা কষ্ট করে এই প্রোগ্রামটি দেখেছেন, আশা করি যে এই প্রোগ্রামটি আপনাদের জন্য অর্থবহুল হবে। আপনারা অনেক কিছু এখান থেকে শিখতে পারবেন এবং আমাদের যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে বা আমাদের যদি কোনো প্রকার বিষয় আপনাদের ধারণা লেগে থাকে, আপনারা গঠনমূলক সমালোচনার মাধ্যমে সেটা থেকে পরিত্রাণ পাওয়ার উপায় আমাদেরকে বলে দিতে পারেন। এবং শুধু তাই নয়, আপনাদের কাছে বিনীত অনুরোধ থাকবে আপনারা এই প্রোগ্রামটি শেয়ার করবেন, শেয়ার করে যেন অনেক মানুষ এই বিষয়টি দেখতে পারে। এবং আমাদের এই নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ একটি নির্বাচন। আমাদের ইমিগ্রেশন পলিসি কিংবা কমিউনিটির জন্য ভবিষ্যতের কথা চিন্তা করে একটি খুবই গুরুত্বপূর্ণ নির্বাচন। এবং আমরা চেষ্টা করব আমাদের যে ফসার কোম্পানি অ্যাসোসিয়েশন রয়েছে সেই সাথে মুসিউ হোসেনের অ্যাসোসিয়েশন ফ্রাঙ্কো বাংলাদেশি, সেটার মাধ্যমে যেন আমাদের বাংলাদেশকে শুধুমাত্র কমিউনিটির মানে দেয়ালের ভিতরে নয়, সেখান থেকে বের করে নিয়ে যেন ফরাসি মানুষের কাছে আমরা যেন পরিচয় করিয়ে দিতে পারি। এবং শুধু তাই নয়, আমরা যেন মৌলিক যেই সমস্যাগুলো রয়েছে আমাদের ফ্রান্সে বসবাসরত বাংলাদেশি বসবাসকারীদের, সেগুলো নিয়ে যেন আমরা কাজ করতে পারি। আর আপনাদের অনেক অনেক ধন্যবাদ কষ্ট করে প্রোগ্রামটি দেখার জন্য। আবার দেখা হবে আগামী বৃহস্পতিবারে। আমরা চেষ্টা করবো আরো বিস্তারিত আলোচনা করার জন্য, এবং 7 দিনে অনেক কিছু কিন্তু পরিবর্তন হতে পারে। আমরা কিন্তু অনেকেই দেখেছি এখন পর্যন্ত তারা সিদ্ধান্ত নিতে পারেনি যে কাকে তারা 40% যে এখনো সিদ্ধান্ত নিতে পারেনি যে কাকে ভোট দেবে। তো আমরা আশা করবো যেন জনলুক মেলোনসের মতো কেউ কিংবা বনু আমো যেন নিজের প্রার্থী মানে বাদ দিয়ে সে যেন জনলুক মেলোনসকে সাপোর্ট দেয়, তাহলে এটা আমাদের জন্য অনেক ভালো হতে পারে ইমিগ্রেশন পলিসির ক্ষেত্রে। সেক্ষেত্রে আরেকটা জিনিস কিন্তু রয়েছে যে ফ্রান্সের জন্য কতটুকু ভালো হবে, সেক্ষেত্রে কিন্তু একটা বড় প্রশ্নবোধক রয়েছে, তাই না? আমার মনে হয় যে আমরা অত বেশি স্পেশালিস্ট হয়ে জানি যে ইকোনমি নিয়ে আলোচনা করা। আমার মনে হয় যে বিশেষ করে একটা কারণে আবার আমি একটু আতঙ্কিত যদি মেলনফ আসে, সেটা হলো নিরাপত্তা। আমার মনে হয় যে সেই ক্ষেত্রে বোধ হয় একটুখানি একটু সমস্যা সৃষ্টি হতে পারে। অনেক অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে। আবারও দেখা হবে আগামী সপ্তাহে বৃহস্পতিবার 9:30 থেকে। আপনারা আমাদের সাথে যুক্ত থাকবেন। আমরা চেষ্টা করব রেডিও প্যারিস 75.18 এর মাধ্যমে ফ্রান্সের যে রাজনৈতিক বিষয়টা, যেটা খুব আলোচনা টিভি খুলে হচ্ছে, সেটা যেন বাংলা ভাষায় আপনাদের সামনে উপস্থাপন করা যায়, যাতে করে শুধুমাত্র ফ্রান্সের নয়, বাংলাদেশেও যারা বসবাস করছে তারাও যেন কিছুটা ধারণা নিতে পারে। কারণ বাইরে থেকে ধারণা নেওয়া একদম, আমরা দেখছি বিষয়গুলো, আমরা ফিল করছি, উপভোগ করছি, সেটা যেন আরো ভালোভাবে হয়। অনেক অনেক ধন্যবাদ মুসিউ সৈয়দ ইবনে হোসেন আজকের এই প্রোগ্রামে আমাদেরকে সময় দেওয়ার জন্য সময় থেকে। এবং আশা করি যেন আপনার যে প্রজেক্টগুলো রয়েছে সেগুলোর মাধ্যমে যেন আমরা আমাদের বাংলাদেশকে আরো উচ্চতায় দেখতে পাই।